ইসরায়েলের পরবর্তী টার্গেট কি তুরস্ক? মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার ঢেউ নতুন মোড় নিয়েছে। ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা এবার তুরস্ককে সরাসরি ঝুঁকির মুখে ফেলেছে। সিরিয়ার কৌশলগত অবস্থান এবং আঙ্কারার শক্তিশালী ভূ রাজনৈতিক ভূমিকা ইসরায়েলের সম্প্রসারণবাদী পরিকল্পনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের সম্প্রসারণবাদ কোনো কাল্পনিক ভাবনা নয়, এটি বাস্তব। যদি এটি থামানো না যায়, ধীরে ধীরে শুধু প্রতিবেশী দেশ নয়, আরও দূরের দেশগুলোও ইসরায়েলের হুমকির মুখে পড়বে। তুরস্কের ক্ষেত্রে বিষয়টি কেবল হামাস বা ফিলিস্তিনের সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়। ইসরায়েল সিরিয়ার উপর প্রভাব বিস্তার করতে চাইছে, আর তুরস্ক সেই কৌশলগত এলাকাগুলো ধরে রাখতে চায়। ফলে দুই দেশের মধ্যে সংঘাতের সম্ভাবনা স্পষ্ট। ইসরায়েল তুরস্ক সংঘাত কেবল সামরিক নয়, রাজনৈতিকও। তুরস্কের সাধারণ জনগণই ইসরায়েলের সম্প্রসারণবাদের বিরুদ্ধে। এই মনোভাব আঙ্কারার পক্ষে ইসরায়েলের উপস্থিতি মেনে নেওয়া আরও কঠিন করে তুলেছে। তাই সংঘাতের মূল কারণ শুধু হামাস নয়, বরং ইসরায়েলের বৃহত্তর সম্প্রসারণবাদী লক্ষ্য। এছাড়া ইরানের শক্তি ও প্রভাব এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করছে। দোহায় অনুষ্ঠিত আরব ইসলামিক জরুরি সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বলেন, যদি মুসলিম দেশগুলো একজোট হয়, ইসরায়েল কোনো দেশকে সরাসরি আক্রমণ করার সাহস পাবে না। মাসুদ পেজিশকিয়ান আরও বলেন, মুসলিম বিশ্ব ঐক্য গড়ে তোলা এখন সময়ের সর্বোচ্চ দাবি। সৌদি আরব, তুরস্ক এবং অন্যান্য বড় মুসলিম দেশগুলো যদি একত্রে কাজ করে, তাহলে ইসরায়েলের সম্প্রসারণবাদ ঠেকানো সম্ভব। সৌদি যুবরাজের জবাবে মোহাম্মদ বিন সালমান বলেন, ইসলামিক দেশগুলোকে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী হতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই একমাত্র পথ যাতে ইসরায়েলের আগ্রাসন রুখে দেওয়া যায়। তিনি সতর্ক করে দেন, এই অঞ্চলে পরিস্থিতি অতীব সংবেদনশীল, তাই দেশগুলোর মধ্যে সহযোগিতা আর ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। ইরানের শক্তি। ইরানের সামরিক ও কৌশলগত শক্তি এই মুহূর্তে মুসলিম বিশ্বের জটিল পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিজবুল্লাহ থেকে ইয়েমেনের হুথি সবই ইরানের শক্তিশালী ছায়ার আওতায়। ইসলামিক দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তবে শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যই পাল্টে যেতে পারে। ইসরায়েলি সম্প্রসারণবাদের পথে তুরস্ক দাঁড়িয়ে আছে। আঙ্কারার অবস্থান শুধু সামরিক নয়, ভূ রাজনীতিকও। আরব ও ইসলামিক দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে ওঠার সম্ভাবনা ইতিহাসে এক নতুন অধ্যায় লিখতে পারে। দোহা সম্মেলনই সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তের শুরু। এবার প্রশ্ন হলো, মুসলিম দেশগুলো কি সত্যি ঐক্যবদ্ধ হয়ে সামরিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী হবে, নাকি কূটনৈতিক জটিলতায় আবারও পিছিয়ে যাবে? যার উত্তরই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের মানচিত্র। ইরানের ক্ষেপণাস্ত্রে ভেঙে গেল ইসরায়েলের অজেয় ভাবমূর্তি। রাতের আকাশে হঠাৎই আগুনের ফুলকি। এক মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠল বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের সামরিক ঘাঁটির বুক চিরে গিয়ে পড়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র, একেবারে নিখুঁত নিশানায়। মুহূর্তেই চূর্ণ হল ইসরায়েলের অহংকার, ভেঙে পড়েছিল তাদের বহুল প্রচারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যে ইসরায়েলকে এতদিন অজেয় ভাবা হতো, সেই দুর্গই এখন ধুলোয় মিশে যাচ্ছে ইরানের হাত ধরে। ইতিহাস যেন লিখে দিল নতুন সমীকরণ। ইসরায়েল দুর্বল, ইরান অদম্য। ইরানের ঘোষণা। এই চমকপ্রদ তথ্য জানালেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। তার কণ্ঠে ছিল দৃপ্ততা। আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি উন্নত ক্ষেপণাস্ত্রই ইতিহাস করেছে। আমরা শুধু প্রতিরক্ষা করি না, আমরা প্রতিপক্ষকে পরাস্ত করতেও সক্ষম। ইরানের সংসদ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে এক বৈঠকে তিনি আরও স্পষ্ট করেন, এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে ইসরায়েল মোটেও অজেয় নয়, বরং আঞ্চলিক সমীকরণের মূল চালিকা শক্তি হয়ে উঠছে ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। ইসরায়েল ভেবেছিল পশ্চিমা সহায়তায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অটল, কিন্তু বাস্তবতা অন্য কিছু বলছে। ইরানের হামলায় কার্যত ভেঙে পড়েছে সেই সব প্রতিরক্ষা বুদ্ধ। যুক্তরাষ্ট্র, ইউরোপ সব মিলিয়েও তারা রক্ষা করতে পারেনি ইসরায়েলের আকাশ। অর্থাৎ কথিত অবৈধ ইসরায়েল আসলে এক দুর্বল বাস্তবতায় দাঁড়িয়ে আছে। 13 জুন ইসরায়েল আক্রমণ চালায় ইরানের উপর। মাত্র 12 দিনের আগ্রাসনে প্রাণ হারায় 1000-এরও বেশি মানুষ। এর কিছুদিন পর 22 জুন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নেমে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। কিন্তু পাল্টা জবাবে খেলা ঘুরে যায়। ইরান এমন শক্তি প্রদর্শন করে যা হতবাক করে তোলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে।
অবশেষে তারাই বাধ্য হয় যুদ্ধবিরতির আহ্বান জানাতে। ইরানের শক্তি আজকের ইরান আর আগের মতো নয়। দেশীয় প্রযুক্তি, আধুনিক ক্ষেপণাস্ত্র আর দৃঢ় প্রকল্পে তারা গড়ে তুলেছে নতুন বাস্তবতা। ইরানের সংসদ সদস্যরা সশস্ত্র বাহিনীর সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন সামরিক প্রযুক্তির প্রতিটি অগ্রগতিতে থাকবে অব্যাহত সমর্থন। ইরান তাই কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, তাদের ক্ষেপণাস্ত্র এখন প্রতিপক্ষের অহংকার ভেঙে দেওয়ার হাতিয়ার। ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে আছে এক নতুন বার্তা। ইসরায়েল মোটেও অজেয় নয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, যদি আবারও সীমান্তে আগ্রাসন চালানো হয় তবে সেই জবাব আসবে আধুনিক ক্ষেপণাস্ত্র থেকে। এমন জবাব যা মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে পারে প্রতিটি দুর্গ, প্রতিটি গর্ব। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেছেন, জাতীয় ঐক্য, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির প্রজ্ঞাপন নেতৃত্ব এবং সেনাবাহিনীর শক্তি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইরানের বিজয়ের মূল উপাদান। তিনি আবারও স্মরণ করিয়ে দেন, আল্লাহর ওপর ভরসা, নেতার প্রজ্ঞাবান নেতৃত্ব, জনগণের সর্বাত্মক সমর্থন এবং সশস্ত্র বাহিনীর অক্লান্ত প্রচেষ্টা ছিল এই বিজয়ের প্রধান চালিকা শক্তি। সেনা মুখপাত্র আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে দেশের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সর্বদা প্রস্তুত। দ্বিতীয় ইরানের রূপ নিচ্ছে ইয়েমেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আঘাতে দুশ্চিন্তায় ইসরায়েল। আকাশ শান্ত ছিল, কিন্তু সেই শান্তির আড়ালে জমে উঠছিল ঝড়। 22 আগস্টের গভীর রাতে তেল আবিবের আকাশ হঠাৎই চিরে গেল এক প্রচণ্ড বিস্ফোরণে। মুহূর্তে আলো ঝলসে উঠল শহরের অন্ধকারে, কেঁপে উঠল গোটা নগরী। প্রথমে ভেবেছিল ইরান হয়তো আবার আঘাত হেনেছে, কিন্তু না, এবারের আঘাত এসেছে দক্ষিণ থেকে, ইয়েমেন থেকে। যে ইয়েমেনকে এতদিন কেবল গৃহযুদ্ধ পীড়িত দুর্বল বিদ্রোহী রাষ্ট্র হিসেবে দেখা হতো, সেই ইয়েমেনই আজ পরিণত হচ্ছে দ্বিতীয় ইরানে। আর ইসরায়েলের জন্য এটাই সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অস্ত্রের নাম শোনা মাত্রই ভীতি। হুথি যোদ্ধারা এবার ব্যবহার করেছে এমন এক অস্ত্র যা এতদিন কেবল পরাশক্তিদের হাতে দেখা যেত, ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে 8000 মিটার উঁচুতে উঠে গিয়ে আকাশেই বিভক্ত হয় অসংখ্য ছোট বোমায়। এরপর সেই বোমাগুলো কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ফলাফল ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ইসরায়েলের 4 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড আয়রন ডোম, অ্যারো ও ডেভিড স্লিং একটিও আটকাতে পারেনি এই ক্ষেপণাস্ত্র। আকাশে নয়, মাটিতে নয়, শহরের মাঝখানে বিস্ফোরণ হয়ে গেছে। ইসরায়েল ভেবেছিল তাদের প্রতিরক্ষা প্রযুক্তি পৃথিবীর সেরা, কিন্তু ইয়েমেন প্রমাণ করল তাদের কাছে এখন এমন অস্ত্র আছে যা এই সব প্রতিরক্ষাকেও অকার্যকর করে দেয়। এটা শুধু বিস্ফোরণ নয়, এটা ছিল এক ঘোষণা যে ইয়েমেন আর কেবল গেরিলা যোদ্ধার আস্তানা নয়, তারা এখন আধুনিক প্রযুক্তি হাতে সজ্জিত এক ভয়ঙ্কর সামরিক শক্তি। ইরানের ছায়া। বিশ্লেষকরা বলছেন, ইরানের হাত ছাড়া ইয়েমেনের হাতে এই অস্ত্র আসা অসম্ভব। কারণ এর আগে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন আর ইরানের কাছে এই প্রযুক্তি ছিল। মাত্র 12 দিনের সংঘাতে একই ধরনের অস্ত্র ব্যবহার করে তেহরান ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছিল। আর এবার সেই একই অস্ত্র ইয়েমেনিদের হাতে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এখন ইরানের দ্বিতীয় অবয়ব হয়ে উঠেছে ইয়েমেন। বিশ্বের প্রতিক্রিয়া। হুথিদের এই আঘাত আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে। কেউ বলছে এটা এক ভয়ঙ্কর পরিস্থিতি যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বিপদে ফেলবে। আবার কেউ কেউ বলছে ইসরায়েল ও তার মিত্ররা অবশেষে চাপের মুখে পড়বে, কারণ হুথিদের আঘাত দেখিয়ে দিল তাদের থামানো আর সহজ নয়। বিপজ্জনক বাস্তবতা। ক্লাস্টার অস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল যুদ্ধ শেষ হলেও ঝুঁকি শেষ হয় না। অনেক ছোট বোমা বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকে। অর্থাৎ ইয়েমেনিদের এই আঘাত শুধু সামরিক কৌশল নয়, এটি ছিল ইসরায়েলকে মানসিকভাবে ভেঙে দেওয়ার প্রচেষ্টা। ইসরায়েলের রাত কেঁপে উঠেছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে। 4 স্তরের প্রতিরক্ষা ভেদ করে আঘাত এনেছে এমন এক অস্ত্র যার কথা শুনলেই আতঙ্কিত হয় মহাশক্তিরা। হুথিরা জানিয়ে দিল তাদের থামানো যাবে না। ভাঙা ইটের স্তূপ থেকে উঠে আসছে ইরানের পরমাণু স্বপ্ন। আকাশ নিস্তব্ধ, বাতাসে ধোঁয়ার কটু গন্ধ। ইরানের পরমাণু স্থাপনাগুলো ভস্মীভূত ধ্বংসস্তূপে পড়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ক্ষত বিক্ষত হয়েছে সেই গবেষণাগারগুলো যেগুলো একদিন বিশ্বের সামনে ইরানের শক্তির প্রতীক হয়ে উঠতে পারত।
কিন্তু সত্যিই কি ইরান থেমে গেছে? না, ধ্বংসস্তূপের নিচ থেকে আবারও জেগে উঠছে ইরানের উচ্চাকাঙ্ক্ষা। তেহরান নতুন করে গোপন শক্তি সঞ্চয়ের পথে হাঁটছে। ভাঙা ল্যাবরেটরির ভেতরে আবারও নীরবে বাজছে পরমাণু বোমা তৈরির সুর। ইসরায়েল ভেবেছিল একসাথে যুক্তরাষ্ট্রের আঘাত আর নিষেধাজ্ঞার চাপে ভেঙে পড়বে ইরান, কিন্তু ইতিহাস বলে ইরানকে ভাঙা যায় না। যতবার চূর্ণ করা হয়েছে ততবার সে আগুনের ফুলকি হয়ে জেগে উঠেছে। ইসরায়েলের ভয়, ইসরায়েলের ভেতরে এখন গভীর আতঙ্ক। তারা জানে ইরান যদি সত্যিই আবারও পরমাণু বোমার পথে হাঁটে তাহলে সবচেয়ে অরক্ষিত হয়ে পড়বে তারাই। কারণ একবার যদি ইরান সেই শক্তি হাতে পায়, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য মুহূর্তেই ভেঙে যাবে। আর তখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানে হবে দুঃস্বপ্ন। এই আশঙ্কাতেই দখলদাররা আবারও নতুন হামলার ছক আঁকছে। কিন্তু ইরানও বসে নেই। তেহরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সতর্ক করেছেন, আবারও হামলা হলে ইরান এবার 12টি নতুন অঞ্চলে পাল্টা আঘাত হানবে। এই ইঙ্গিত শুধু ইসরায়েলের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র এবং ইউরোপের জন্য। অর্থাৎ এবার যদি যুদ্ধ শুরু হয়, তার আগুন শুধু তেল আবিব তেহরান সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পশ্চিমা শক্তির হৃদয়ে। জেনেভায় ইরান ও ইউরোপীয় শক্তি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের আলোচনা ও কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। নিষেধাজ্ঞা, চাপ আর গোপন চুক্তির কথা বলা হলেও সমাধান আসছে না। আর যতদিন সমাধান আসবে না, ততদিন যুদ্ধের ঝুঁকি বাড়বে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। ইরানের শক্তি, ইরানের ইতিহাসে একটি শিক্ষা স্পষ্ট: চাপ যত বাড়ে, প্রতিরোধ তত শক্ত হয়। ইরান শুধু ভূখণ্ড নয়, এটি এমন এক জাতির নাম যারা শতাব্দীর পর শতাব্দী আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে থেকেছে। আজও তারা সেই শক্তি দেখাচ্ছে। ভাঙা গবেষণাগারের ধুলো মুছেই তারা বলছে, আমাদের পরমাণু স্বপ্ন কেউ থামাতে পারবে না। ধোঁয়ায় ঢাকা মধ্যপ্রাচ্যের আকাশে বাজছে যুদ্ধের দামামা। একদিকে ইসরায়েলের ভয় আর প্রস্তুতি, অন্যদিকে ইরানের সতর্কবার্তা। এবার আঘাত হলে আমরা থেমে থাকব না। ফাইন্যান্সিয়াল টাইমস ইতিমধ্যেই সতর্ক করেছে, যে কোনো মুহূর্তে ইসরায়েল ও ইরানের যুদ্ধ আবারও শুরু হতে পারে। প্রশ্ন একটাই, এবারের যুদ্ধ কি আগের মতোই সীমাবদ্ধ থাকবে, নাকি এবার আগুন গিয়ে ছুঁবে পশ্চিমা শক্তির ভূখণ্ডেও? মধ্যপ্রাচ্যের বুকে তাই আবারও প্রতিধ্বনি, ইরান প্রস্তুত। অন্ধকার রাত, গাজার আকাশে নিস্তব্ধতা, কিন্তু সেই নীরবতার বুক চিরে গর্জে ওঠে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন আল কাসামের বজ্রধ্বনি। 7 জুলাই উত্তর গাজার বেইত হানুনের কৃষি জমিতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ইসরায়েলি বাহিনীর ওপর নামল প্রতিরোধের ঝড়, আর সেদিনের হামলার ফুটেজ প্রকাশ করল হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। তাদের ভাষায় এটি ছিল ডেভিড স্টোনস অপারেশনেরই অংশ, এক জটিল, কৌশলী ও ভয়ঙ্কর আক্রমণ। আর সেই আক্রমণে ইসরায়েল স্বীকার করেছে 5 সৈন্য নিহত, আরও অনেকে গুরুতর আহত। শুধু তাই নয়, আহতদের মধ্যে ছিলেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। লক্ষ্যবস্তু ছিল নাহাল ব্রিগেড, যারা সম্প্রতি উত্তর গাজার দায়িত্ব নিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম নিজেরাই বলছে, এটি ছিল 7 অক্টোবর 2023-এর পর থেকে সবচেয়ে জটিল ও বিপজ্জনক আক্রমণ। ফুটেজে ধরা পড়েছে কৃষি জমিতে হঠাৎ বিস্ফোরণ, ইসরায়েলি টহল ভ্যান ও সৈন্যদল মুহূর্তেই ছিন্ন ভিন্ন। ধোঁয়ার কুণ্ডলে আকাশে মিলিয়ে যাওয়া মাত্রই শুরু হয় গুলির ঝড়, যেন নরকের দরজা খুলে দিয়েছে আল কাসাম। বেইত হানুন থেকে খান ইউনিস, গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রতিরোধ যোদ্ধাদের পদচিহ্ন। খান ইউনিসে এক অভিযানে নিহত হন কেফির ব্রিগেডের তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট ওরি জেরলিক। মাত্র 20 বছর বয়সেই থেমে গেল তার যাত্রা। ইসরায়েলি বাহিনীর ভেতর কেঁপে উঠল হতাশার স্রোত। আল কাসাম ব্রিগেড থামেনি। গাজার আল জাইতুন পাড়ায় তাদের পরবর্তী আঘাত। উচ্চ বিস্ফোরক আইইডি দিয়ে দুটি ইসরায়েলি ট্যাঙ্কে আঘাত হানে তারা। বিস্ফোরণের পর উদ্ধারকারী দল এগোতেই আবার গর্জে ওঠে প্রতিরোধের অস্ত্র, যেন বার্তা, তোমাদের প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ছায়া। 22 আগস্ট বদর মসজিদের কাছে আরও এক নাটকীয় মুহূর্ত। মেরকাভা ট্যাঙ্ক থেকে বের হওয়া মাত্র এক ইসরায়েলি সৈন্যকে মেশিন গানের গুলিতে ঝাঁঝরা করে দেয় আল কাসাম। এক টান টান শ্বাসরুদ্ধকর দৃশ্য, যা ইসরায়েলি বাহিনীকে মনে করিয়ে দেয় গাজায় প্রতিরোধ সহজেই হার মানবে না। এ লড়াই একা লড়ছে না আল কাসাম, পাশে আছে আল আকসা ব্রিগেড ও আল নাসের সালাহ আল দিন ব্রিগেড।
খান ইউনিসের উত্তরে তারা একসাথে মর্টার শেলে আঘাত হানে ইসরায়েলি সৈন্য ও সামরিক যানবাহনের উপর। আকাশ কেঁপে ওঠে গোলার বিস্ফোরণে। একইভাবে আল-কুদস ব্রিগেডও ছড়িয়ে দিচ্ছে আতঙ্ক। তারা ব্যবহার করছে স্ট্যান্ডার্ড 60 মিমি মর্টার রাউন্ড, লক্ষ্য করেছে ইসরায়েলের সামরিক সরঞ্জাম। 21 অগস্ট আল-কাসাম ও আল-কুদসের যৌথ অ্যাম্বুশ ছিল আরও ভিন্ন মাত্রার। গাজা শহরের আল সুজাইয়া পাড়ায় বিস্ফোরক আর ট্যাঙ্ক বিরোধী শেলে উড়িয়ে দেওয়া হয় ইসরায়েলি সাজোয়াজান। ইসরায়েল বিশ্বকে বোঝাতে চেয়েছিল হামাস দুর্বল হয়ে পড়েছে, তাদের 90% শক্তি ধ্বংস। কিন্তু বাস্তবতা উল্টো। প্রতিদিনের হামলা, প্রতিদিনের ক্ষতি প্রমাণ করছে আল-কাসাম এখনো অদম্য, অপ্রতিরোধ্য। প্রতিটি আঘাত যেন আরেকটি বার্তা, আমরা বেঁচে আছি, আমরা লড়ছি, আমরা জিতব। কৃষিজমির নীরবতা ভেঙে যে বজ্রপাত নেমেছিল, সেটিই আজ প্রতিরোধের প্রতীক। ইসরায়েল যতই লৌহ কপাট টেনে রাখুক, আল-কাসামের প্রতিটি আঘাত সেই কপাট চূর্ণ করছে। বেইত হানুনের রাত যেন অন্ধকারে আলো হয়ে ফুটে ওঠা প্রতিরোধ, আর ইসরায়েলের চোখে আতঙ্কের ছাপ। আলো ম্লান, বাতাস থমথমে, তবুও আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে এক অদৃশ্য প্রতিধ্বনি, ইরান প্রস্তুত। শত্রুর হুমকি যেন সাগরের জলোচ্ছ্বাস, কিন্তু ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির কণ্ঠে ছিল বজ্রপাতের মতো দৃঢ়তা। অতীতের মতোই তিনি বললেন, যেই বিদ্বেষ নিয়ে আক্রমণ করতে আসবে, আমরা তাকে চূর্ণ করব আরও শক্তি, আরও দৃঢ়তায়। সতর্কবার্তা নয়, এ ছিল প্রতিশ্রুতি। নীরবতা ভাঙা ইতিহাসের গর্জন। নোশাহরিনের ইমাম খোমেনি নৌ বিশ্ববিদ্যালয়ের মঞ্চ থেকে হাতামির ভাষণ যেন বহন করল শত বছরের লড়াইয়ের উত্তরাধিকার। তিনি বললেন, ইরান এখন অঞ্চলের বিশেষ শক্তি। স্বাধীনতা আর আঞ্চলিক অখণ্ডতা কোনো দয়া নয়, বরং রক্তে লেখা অধিকার। তিনি শত্রুকে মনে করিয়ে দিলেন সেই 12 দিনের যুদ্ধের কথা, যখন ইসরায়েলের আগ্রাসনে আগুন জ্বলেছিল তেহরানের বুকে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ভেঙে বোমা ফেলেছিল পারমাণবিক স্থাপনাগুলো। হাজারো প্রাণ ঝরে গিয়েছিল, বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ পর্যন্ত। কিন্তু সেই শোকের ছাই থেকে উঠে এসেছিল প্রতিশোধের আগুন। ইরান উত্তর দিয়েছিল ঝড় হয়ে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, মার্কিন শক্তির অহংকার ছিল সেই জবাবের লক্ষ্য। দখলকৃত ভূমি কেঁপে উঠেছিল ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। 24 জুন বিশ্ব দেখেছিল আগ্রাসন থামানো যায় যদি প্রতিরোধের নাম হয় ইরান। সমুদ্রের বুকে বজ্রঝড়। আজও সেই প্রতিরোধ চলমান। উত্তর ভারত মহাসাগর আর ওমান সাগরের বুক চিরে ইরানি নৌবাহিনী চালিয়েছে মোহরা সাস্টেইনেবল পাওয়ার 1404। কাদির আর নাসির নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র সমুদ্রের অন্ধকার ভেদ করে ছুটে গেছে শত্রুর কল্পিত লক্ষ্যবস্তুতে। প্রতিটি বিস্ফোরণ ছিল এক একটি বার্তা, আমরা প্রস্তুত, তোমরা সাবধান। কিন্তু এই শক্তির আসল রহস্য শুধু অস্ত্র নয়। আইআরজিসি জানিয়ে দিল, ইরানের শক্তি হলো সরকারের ইচ্ছাশক্তি, জনগণের বিশ্বাস আর সশস্ত্র বাহিনীর ঐক্য। তারা বলল, সরকার, জাতি আর সেনাবাহিনী মিলে গড়ে তুলেছে অবিচ্ছেদ্য বন্ধন। এই বন্ধনই এক শক্তিশালী ইরানের নিশ্চয়তা। শত্রু হয়তো মনস্তাত্ত্বিক যুদ্ধ ছড়ায়, মিডিয়ার আগুন জ্বালায়, কিন্তু আইআরজিসি প্রতিজ্ঞা করেছে, আমরা উন্নয়নের পথে থাকব, প্রতিরক্ষার ঢাল হব, সরকার আর জাতির পাশে অবিচল দাঁড়াবো। ইরান বলছে, আমরা আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত। আর যদি কেউ ভাবে আমাদের পরাজিত করবে, তাহলে মনে রেখো, ইরান এক নয়, ইরান একসাথে চলা কোটি প্রাণের প্রতিধ্বনি। শত্রুর আকাশে যখন মেঘ জমে, তখন বজ্রপাতের মতো উচ্চারণ হয় এক নাম, ইরান। ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের আকাশে দুঃস্বপ্ন। রাত ছিল অস্বাভাবিক নীরব। হঠাৎই সেই নীরবতাকে ছিন্ন করল এক আগুন মাখা রেখা। 1000 কিলোমিটার দূরের ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ কেটে গিয়ে পড়ল সরাসরি তেল আবিবের কাছে। ইসরায়েলের বহুল প্রচারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যে আয়রন ডোমকে তারা অদম্য দেয়াল বলে দাবি করত, সেটি এবার ব্যর্থ হলো। আকাশে ভেঙে একাধিক খণ্ডে বিভক্ত হয়ে ক্ষেপণাস্ত্রটি একসঙ্গে বিভিন্ন স্থানে আঘাত হানে। ইসরায়েলের আকাশে যেন এক অদৃশ্য ভূমিকম্প। এই দৃশ্য দেখে প্রশ্ন জেগেছে, এটি কি ইয়েমেনের তৈরি নতুন কোনো অস্ত্র, নাকি তাদের হাতে এসে গেছে এমন প্রযুক্তি যা বিশ্ব শক্তিদেরও ঘুম কাড়বে? 24 আগস্ট ইসরায়েলের ইয়েনেট নিউজ জানায়,
দেশটির বিমান বাহিনী এখন ব্যস্ত খোঁজ খবর নিতে। তারা খতিয়ে দেখছে হুথিদের ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটিতে আসলেই কি ক্লাস্টার মিউনিশন ছিল। ভিডিও ফুটেজে দেখা যায় আকাশে ভাঙা ক্ষেপণাস্ত্র যেন ছোট ছোট দানব হয়ে ঝাঁপিয়ে পড়ে শহরের বুকে। কিন্তু এখানেই শেষ নয়। ইয়েমেনের সেনারা শুক্রবার ঘোষণা দিল তারা ইসরায়েলের একাধিক স্থাপনায় আঘাত হেনেছে। তালিকায় ছিল তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, একটি সামরিক ঘাঁটি এবং দক্ষিণের আশকেলনের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি ছিল ক্ষেপণাস্ত্রের নাম প্যালেস্টাইন 2। ইয়েমেনিরা এটিকে বলছে হাইপারসনিক ব্যালিস্টিক ভ্যারিয়েন্ট। এর মানে এই ক্ষেপণাস্ত্র শুধু দ্রুতগামী নয়, প্রতিরক্ষা ভেদ করার ক্ষমতাও তার অসীম। ইসরায়েলের জন্য এটি এক দুঃস্বপ্ন, কারণ শত্রু আসছে এমন এক প্রান্ত থেকে যাকে তারা কখনোই প্রধান হুমকি হিসেবে ভাবেনি। ইয়েমেনের মরুভূমি, পাহাড় আর গেরিলা যোদ্ধারা আজ যেন এক অনিবার্য ভূমিকম্পে রূপ নিয়েছে। টুইস্ট এখানে, ইয়েমেনিরাও শুধু আকাশপথে আক্রমণ চালাচ্ছে না, নৌপথেও তারা ভয় ধরিয়ে দিয়েছে। লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজের পথ আটকে দিচ্ছে হুথিরা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন গাজায় রক্ত ঝরবে ততদিন আমাদের ক্ষেপণাস্ত্র আকাশে উঠবে, আমাদের ক্ষেপণাস্ত্র সমুদ্রে নেমে আসবে। ইসরায়েলের জন্য এ এক ভয়ঙ্কর সংকেত। গাজার যুদ্ধ চালাতে গিয়ে এখন তারা পাচ্ছে এক নতুন ফ্রন্ট। দক্ষিণ থেকে ইয়েমেন, উত্তরে লেবানন, ভেতরে গাজা, চারদিক থেকে অগ্নিবৃদ্ধ। দক্ষিণ থেকে ইয়েমেন, উত্তরে লেবানন, ভেতরে গাজা, চারদিক যেন এক অগ্নিবৃত্ত। গত আগস্টের শুরুতে ইয়েমেনি বাহিনী দেখিয়েছে সায়াদ নামের নো ক্রুজ মিসাইল। রাডার ফাঁকি দিয়ে আঘাত হানতে সক্ষম সেই অস্ত্রের ওয়ারহেড এক কথায় ধ্বংসযজ্ঞের প্রতিশ্রুতি। আর এবার যখন হাজির হলো প্যালেস্টাইন 2, তখন মনে হচ্ছে ইয়েমেন তাদের সামরিক অভিযানে নতুন অধ্যায় লিখছে। হুথিদের শক্তি শুধু ক্ষেপণাস্ত্রে নয়, তাদের অদম্য মনোবলে। তারা বলছে, গাজার প্রতিটি শিশুর কান্না, প্রতিটি মায়ের অশ্রু, প্রতিটি শহীদের রক্ত আমাদের ক্ষেপণাস্ত্র হয়ে উঠবে। তেল আবিবের আকাশ তাই আজ আর নিরাপদ নয়। একদা যার হাতে ছিল ভয় দেখানোর ক্ষমতা, সেই ইসরায়েল আজ কাঁপছে ইয়েমেনি মরুভূমির যোদ্ধাদের সামনে। রাতের অন্ধকারে যখন আবার আকাশ চিরে আগুনের রেখা দৌড়ে যাবে, তখন হয়তো ইসরায়েলের নাগরিকেরা ভেবে উঠতে পারবেন না এটি কোনো দূরের যুদ্ধ নয়, বরং তাদের বাড়ির দরজায় এসে দাঁড়ানো বাস্তব। এভাবে হাজার মাইল দূরের ইয়েমেন আজ ইসরায়েলের বুকের ভেতর জাগিয়ে দিয়েছে ভয়, শঙ্কা আর আতঙ্ক। প্রশ্ন একটাই, এই ক্ষেপণাস্ত্র যুগে হুথিদের থামাবে কে? অন্ধকার রাত, হঠাৎ আকাশ চিরে ছুটে চলল এক আগুনের রেখা, তারপর বিস্ফোরণ। তেল আবিবের কাছে শহরের আঙিনায় আছড়ে পড়ল এক ভয়ঙ্কর মিসাইল। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে ব্যর্থ। ধ্বংসস্তূপের ছবি ছড়িয়ে পড়তে আতঙ্ক, আর সেই সঙ্গে শুরু হলো চাঞ্চল্যকর অনুসন্ধান। প্রশ্ন একটাই, হুথিদের ছোড়া এই মিসাইলে কি ইরানি ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল? ভিডিও ফুটেজে দেখা যায় একটি মিসাইল আকাশে ছুটছে বজ্রের মতো। মাঝপথে এর মাথা থেকে বের হয়ে আসে ছোট ছোট আগুনের শিখা। বিশেষজ্ঞরা বলছেন এটাই ক্লাস্টার বোমার লক্ষণ, যা একক বিস্ফোরণে থেমে থাকে না, বরং আকাশ থেকে ছড়িয়ে পড়ে অগণিত ক্ষুদ্র বোমা। 8 কিলোমিটার জুড়ে ধ্বংস ছড়াতে পারে এমন অস্ত্র। আর এ কারণেই ইসরায়েলি বাহিনী রীতিমতো কাঁপছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিয়ত আহরোনথ জানিয়েছে, শুধু ঘৃণাতন নয়, ওই রাতেই একের পর এক হামলায় কেঁপে উঠেছে মধ্য ইসরায়েল। লক্ষ্যবস্তু ছিল তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর, শহর থেকে 50 কিলোমিটার দূরের আস্তোলন নগরীর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা দাবি করেছে, এসব হামলায় তারা ব্যবহার করেছে প্যালেস্টাইন 2 নামের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যে মিসাইল এত দ্রুতগামী যে রাডারকেও প্রায় ফাঁকি দিতে পারে। ইসরায়েল ভালো করেই জানে ক্লাস্টার মিসাইলের যন্ত্রণা। 12 দিনের যুদ্ধে ইরান এই অস্ত্র দিয়ে দখলকৃত এলাকায় তাণ্ডব চালিয়েছিল। সেদিনের আতঙ্ক আজ আবার ফিরে এসেছে ইয়েমেনের হাত ধরে। ইরানের নকশায় তৈরি এই মিসাইল 7 কিলোমিটার উচ্চতায় পৌঁছে অগণিত বোমা ছড়িয়ে দিতে সক্ষম, আর লক্ষ্যবস্তু হতে পারে শহর, ঘাঁটি কিংবা যে কোনো ব্যস্ত অঞ্চল। 2023 সালের অক্টোবরে ইসরায়েলি বাহিনী গণহত্যা শুরু করার পর থেকেই হুথিরা খোলাখুলিভাবে ফিলিস্তিনিদের পক্ষে লড়ছে। তারা শুধু আকাশপথে নয়, সমুদ্রপথেও ইসরায়েলকে অবরোধ করেছে। গুরিয়ন বিমানবন্দর বহুবার হয়েছে তাদের মিসাইল হামলার লক্ষ্যবস্তু। এমনকি ইসরায়েলি জাহাজ ও অধিকৃত ভূমির দিকে যাওয়া বিদেশি নৌযানগুলোকেও নিশানা করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা।
অগাস্টের শুরুতে সফলভাবে পরীক্ষা চালিয়েছে সাইয়াদ নামের এক দীর্ঘ পাল্লার নৌ মিসাইল, যা রাডারকে ফাঁকি দিতে সক্ষম এবং বিশাল বিধ্বংসী ওয়ারহেড বহন করে। পৃথিবীর অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা যাদের হাতে, সেই মিসাইল নিজ ঘরে আছড়ে পড়া এক মিসাইল ঠেকাতে ব্যর্থ। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন, বছরের পর বছর অবরোধ আর ধ্বংসযজ্ঞের শিকার হুথিরা ছুড়ে দিচ্ছে সেই মিসাইল, যা তেল আবিবের ঘুম হারাম করে দিয়েছে। ইসরায়েলের আকাশ কি সত্যিই আর নিরাপদ, নাকি ইয়েমেন থেকে ছোড়া প্রতিটি মিসাইল হয়ে উঠবে নতুন আতঙ্কের বার্তা? একদিকে হুথিদের সীমিত সম্পদ, অন্যদিকে ইসরায়েলের অঢেল প্রযুক্তি। ভূমিকম্প নাকি পারমাণবিক পরীক্ষা? কেরমানে ইরানের রহস্য ঘেরা শক্তি। আলো নিভে গেলে নিস্তব্ধতার ভেতরে যখন মাটি কেঁপে ওঠে, তখন প্রশ্ন ওঠে, এটি কি কেবল প্রকৃতির খেলা, নাকি মানুষের তৈরি বজ্রধ্বনি? ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমানে ভূমিকম্প যেন এই প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে। রিক্টার স্কেলে 5.1 এর বেশি মাত্রার এই কম্পন শুধু ইরানের মাটি নয়, কাঁপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বুকও। সাধারণত ইরানে ভূমিকম্প নতুন কিছু নয়। বছরে গড়ে 2000-এর বেশি কম্পন এখানে হয়, যার মধ্যে অন্তত 15টির মাত্রা থাকে 5 বা তার বেশি। কিন্তু এবারের ঘটনা আলাদা, কারণ ভূমিকম্পের কেন্দ্র ছিল শহর থেকে 30 কিলোমিটার দূরের জনহীন এলাকা, যেখানে রয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি শিবির ও ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র। একই রকমভাবে জুন মাসে সেমনান অঞ্চলের কম্পনও হয়েছিল এমন এক জায়গায় যেখানে রয়েছে ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স আর স্পেস সেন্টার। পশ্চিমারা তাই নতুন করে প্রশ্ন তুলছে, এটি কি সত্যিই প্রাকৃতিক ভূমিকম্প, নাকি ইরানের গোপন পারমাণবিক অস্ত্র পরীক্ষার ফল? ইতিহাসের ছায়া। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পরমাণু বিস্ফোরণের সময় মাটির নিচে যে শক্তি নির্গত হয় তা অনেকটা ভূমিকম্পের মতোই কম্পন তৈরি করতে পারে। যদিও তারা স্পষ্ট করেছেন, ভূমিকম্প আর পারমাণবিক বিস্ফোরণকে আলাদা করা সম্ভব। এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তবুও জল্পনা থামছে না, কারণ সাম্প্রতিক ইতিহাসে সন্দেহ জাগাচ্ছে। জুন মাসেই ইসরায়েল চালিয়েছিল অপারেশন রাইজিং লায়ন, যেখানে একাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা হয় ইরানের পরমাণু কেন্দ্রগুলো। তার কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্র B-2 বোমারু বিমান থেকে বর্ষণ করে 3টি ইরানি পরমাণু কেন্দ্রে। যদিও ওয়াশিংটনের দাবি তাতে ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা কখনোই থামবে না। শক্তির নাটকীয় উত্থান। এই পটভূমিতে কেরমানের ভূমিকম্প যেন এক সিনেমাটিক টুইস্ট। আকাশ থমথমে, বাতাস ভারী, আর মাটির নিচে যেন বিস্ফোরিত হচ্ছে অজানা এক শক্তি। পশ্চিমাদের আশঙ্কা, ইরান হয়তো পরীক্ষার মাধ্যমে জানিয়ে দিল তারা কেবল আঞ্চলিক শক্তি নয়, পারমাণবিক ক্ষমতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। জার্মান ভূবিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎস ছিল মাটির 10 কিলোমিটার গভীরে। এই গভীরতায় সন্দেহ বাড়াচ্ছে, কারণ সামরিক বিস্ফোরণ বা পরীক্ষা সাধারণত মাটির নিচেই পরিচালিত হয়। ফলে অনেকের চোখে এটি আর নিছক প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং শক্তির প্রদর্শনী। ওয়াশিংটন আর তেল আবিবে হয়তো এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র হাতে নিয়েছে? যদি তাই হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ভয়ঙ্কর পালাবদল। যে শক্তি এতদিন ধরে কেবল ধারণা আর অভিযোগের আড়ালে ছিল, তা কি এখন বাস্তব হয়ে উঠছে? ইরান বারবার বলছে তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহার হবে, কিন্তু শত্রুর চোখে শান্তিপূর্ণ শব্দটি এক ভয়ঙ্কর সতর্কবার্তা। কেরমানের রাত যেন তাই এক রহস্যময় সিনেমার দৃশ্য। ভূপৃষ্ঠে ভূমিকম্প, কিন্তু গভীরে শত্রুর বুক কাঁপানো কম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভাবছে, ইরান কি শেষ পর্যন্ত সেই অদৃশ্য সীমারেখা পেরিয়ে গেছে? যদি সত্যিই তা ঘটে থাকে, তবে বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন অধ্যায়ের পর্দা উঠতে যাচ্ছে। আর সেখানে কেন্দ্রীয় চরিত্র ইরান, সেই ইরান যাকে ভয় দেখাতে আকাশপথে বোমারু বিমান নামানো হয়েছিল, অথচ মাটির নিচে হয়তো গড়ে উঠছে এমন শক্তি যা কাঁপিয়ে দেবে দুনিয়ার পরাশক্তিকেও। ইরানের ঝড়ো অভিযান, সীমান্তে মোসাদ এজেন্ট ধ্বংস, জব্দ আমেরিকান অস্ত্র। আকাশে ভোরের আলো ফুটতেই সীমান্তের বাতাসে ভেসে এলো গর্জন। সিস্তান ও বেলুচিস্তানের মাটিতে যেন
বজ্রপাত হলো একসাথে। ইরানের বিপ্লবী গার্ডস IRGC আর গোয়েন্দা বাহিনী নেমে এলো এমন এক অভিযানে যা শুনলেই ইসরায়েলের মিত্ররা কেঁপে ওঠে। মোসাদের এজেন্টদের নিরপেক্ষ করা হয়েছে আর তাদের হাতে থাকা আমেরিকান অস্ত্র গেছে ইরানের কবজায়। শত্রুর গোপন ঘাঁটিতে আগুন। ইরান শার, খাস, সারাবাদ, 3টি শহর। সীমান্ত অঞ্চলের অন্ধকারে সন্ত্রাসী ঘাঁটি গেড়েছিল ইসরায়েল সংযুক্ত বন্দুকধারীরা, কিন্তু তাদের ঘুম ভাঙল ভোরের আগে। সমন্বিত অভিযানে ঝাঁপিয়ে পড়ল IRGC গ্রাউন্ড ফোর্স আর ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। মুহূর্তেই শুরু হলো গোলাগুলি, বিস্ফোরণ আর ধ্বংসযজ্ঞ। ফলাফল, মাত্র কয়েক ঘন্টার লড়াইয়ে 13 জন জঙ্গি নিহত, অনেকে ধরা পড়ল জীবিত। ব্যর্থ হলো 3টি বড় হামলা। শুধু নিহত আর গ্রেপ্তারি নয়, ইরানি নিরাপত্তা বাহিনী জানিয়েছে এই অভিযানে ব্যর্থ করে দেওয়া হয়েছে 3টি বড় পরিকল্পিত হামলা। সীমান্তের এক পাশে পাকিস্তান, অন্য পাশে অশান্ত বেলুচিস্তান। এই অঞ্চলটিকে টার্গেট করে তাণ্ডব চালাতে চেয়েছিল জঙ্গিরা, কিন্তু ইরানের গোপন চোখে সেই পরিকল্পনা ধরা পড়ল আগে। যা ঘটল তা যেন সিনেমার দৃশ্য। ভোরের অন্ধকারে গোপন কণ্ঠস্বর, ঝলসে ওঠা ট্রেজার বুলেট আর একের পর এক বিস্ফোরণে শত্রু ঘাঁটির পতন। শত্রুর হাতে বিদেশি অস্ত্র। অভিযান শেষে জব্দ হলো এক ভয়ঙ্কর ভাণ্ডার। আমেরিকান তৈরি M4 ও M60 রাইফেল, RPG লঞ্চার, বিস্ফোরক ভেস্ট, এমনকি হাতে গোনা গ্রেনেড। সব মিলিয়ে স্পষ্ট হলো এরা কেবল সাধারণ দস্যু নয়, বরং এক আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ। প্রেস টিভির ভাষায়, এই জঙ্গিদের হাতে থাকা অস্ত্রই প্রমাণ করে তাদের যোগসূত্র। ইরানের শক্তির নতুন বার্তা। ইরান শুধু লড়াই করছে না, লড়াইয়ের পরও ছড়িয়ে দিচ্ছে বার্তা। সেনাবাহিনী নিশ্চিত করেছে তাদের সাফল্য শুধু বন্দুকধারী ধ্বংস নয়, বরং সীমান্তকে আরও নিরাপদ করা। ইরানের প্রধান স্টাফ আব্দুর রহিম মুসাভি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে ফোনে জানালেন সন্ত্রাসীদের বিরুদ্ধে সীমান্তের উভয় পাশে যৌথ পদক্ষেপ জরুরি। অর্থাৎ ইরান শুধু নিজেকে রক্ষা করছে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার ভার কাঁধে নিচ্ছে। এর আগে গোয়েন্দারা দক্ষিণ পূর্বে আরেকটি সেল ধ্বংস করেছে। সেখানে 6 জঙ্গি নিহত, 2 জন বন্দী। আরেকটি চমক, সেলটির সবাই ছিল বিদেশি যোদ্ধা, তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র। এক কথায়, সীমান্তের মাটি আজ ইরানের শত্রুদের জন্য এক মৃত্যুকূপ। ভোরের আলোয় যখন সাধারণ মানুষ ঘুম ভাঙাচ্ছিল, তখন সীমান্তের অন্য প্রান্তে ইতিহাস লিখছিল ইরানের যোদ্ধারা। বন্দুকের নল, RPGর ঝলকানি আর ধোঁয়ার কুণ্ডলি পেরিয়ে ইরান জানিয়ে দিল, আমরা সতর্ক, আমরা শক্তিশালী। আমাদের সীমান্ত ভেদ করার স্বপ্ন যারা দেখে, তাদের জন্য অপেক্ষা করছে কেবল ধ্বংস। সিস্তান ও বেলুচিস্তানের এই অভিযান কেবল একটি সামরিক সাফল্য নয়, এটি ছিল শক্তির প্রদর্শনী। বার্তা স্পষ্ট, ইরান এখন শুধু প্রতিরোধ নয়, আক্রমণের অগ্রদূত। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বনাম ইসরায়েল। রাত তখন গভীর। হঠাৎ ইসরায়েলের আকাশে বাজল সতর্কতার সাইরেন। জেরুজালেম, তেল আবিব, এমনকি অধিকৃত পশ্চিম তীর, চারপাশে ছোট ছুটি, আতঙ্ক আর অজানা ভয়। কারণ মুহূর্ত আগে ইয়েমেন থেকে ছুটে এসেছে এক মারাত্মক ক্ষেপণাস্ত্র। এটা কেবল একটি আক্রমণ নয়, এটা ছিল হুথি যোদ্ধাদের এক স্পষ্ট বার্তা, আমরাও শক্তি দেখাতে জানি। সতর্ক বার্তা উপেক্ষা করে নতুন চমক। কয়েকদিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গর্জে উঠেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন হুথি সন্ত্রাসীদের খুব বেশি মূল্য দিতে হবে। সতর্কবার্তার সুর তখনও আকাশে ভাসছে, কিন্তু তার আগেই ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আবার ঢুকে পড়ল ইসরায়েলের আকাশসীমায়। ইসরায়েলি সেনারা বলছে তারা নাকি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, কিন্তু আসল প্রশ্ন, প্রতিরক্ষা ভেদ করেই বা কত দূর এসে পৌঁছল ক্ষেপণাস্ত্র? আতঙ্কের ঢেউ দেখিয়েছে। প্রতিরোধ থাকলেও ইয়েমেনি আতঙ্কের ছায়া ক্রমশ দীর্ঘ হচ্ছে। আঘাতের জবাব আগুন দিয়ে। হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই ইসরায়েল চালালো তীব্র বিমান হামলা। লক্ষ্যবস্তু সানার প্রেসিডেন্ট প্রাসাদ, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ট্যাঙ্ক। রাতের আকাশে আগুনের ফুলঝুরি, ধ্বংসস্তূপ আর ধোঁয়া। অন্তত 6 জন নিহত, 80 জনের বেশি আহত। কিন্তু এখানেই টুইস্ট। ইসরায়েল ভেবেছিল এই আক্রমণে হুথিরা দুর্বল হবে। বাস্তবে ঘটল উল্টোটা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও ক্ষিপ্ত হলো, আরও দৃঢ় হলো। তারা ঘোষণা করল, ইসরায়েলে পাঠানো প্রতিটি ক্ষেপণাস্ত্রই আমাদের প্রতিরোধের প্রতীক। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর শক্তি।
22 আগস্টের হামলায় হুথিরা প্রথমবারের মতো ব্যবহার করেছিল গুচ্ছ বোমা সজ্জিত ক্ষেপণাস্ত্র। এটা ছিল এক অভূতপূর্ব পদক্ষেপ। সামরিক বিশেষজ্ঞদের মতে গুচ্ছ বোমা শুধু বিস্ফোরণ ঘটায় না, বরং যুদ্ধক্ষেত্রে বিভ্রান্তি আর দীর্ঘমেয়াদী ধ্বংস তৈরি করে। এই এক আঘাতেই প্রমাণ হলো ইয়েমেনি যোদ্ধারা শুধু প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক সক্ষমতাও অর্জন করেছে। তাদের ক্ষেপণাস্ত্র এখন হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, আর এটাই ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। কল্পনা করুন দৃশ্যটি। রাতের আকাশে একের পর এক সাইরেন বাজছে, পরিবারগুলো বাংকারে আশ্রয় নিচ্ছে, ইসরায়েলি সেনারা আকাশে তাকিয়ে আতঙ্কে দেখছে অগ্নিশিখা। আর সেই মুহূর্তে হাজার কিলোমিটার দূরে সানার মরুভূমিতে দাঁড়িয়ে হুথি যোদ্ধারা ঘোষণা করছে, আমরা থামবো না, তোমরা যতই আঘাত করো আমরা তার জবাব দেব আগুন দিয়ে। এই লড়াই শুধু ক্ষেপণাস্ত্রের নয়, এটা শক্তির প্রদর্শন, প্রতিরোধের ঘোষণা। আর প্রতিটি আঘাত যেন নতুন করে লিখে দিচ্ছে ইয়েমেন বনাম ইসরায়েলের সংঘাতের উত্তেজনাপূর্ণ অধ্যায়। পশ্চিমা দুনিয়া চেয়েছিল ইরানকে হাঁটু গেড়ে বসাতে। নিষেধাজ্ঞার জাল ছুঁড়ে রেখেছিল যুক্তরাষ্ট্র, সঙ্গ দিয়েছে ইউরোপের মিত্ররা। উদ্দেশ্য একটাই, ইসলামী বিপ্লবের দেশ যেন কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু আজ ছবিটা সম্পূর্ণ আলাদা। সময়ের পরিক্রমায় সেই ইরানি হয়ে উঠছে পরাশক্তি। আর এবার যে খবর প্রকাশ্যে এলো তা যেন শত্রুর বুকে ধাক্কা মারল বজ্রপাতের মতো। গোপন কারখানার রহস্য। রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে জানালেন, ইরান কেবল নিজেদের মাটিতেই নয়, বিদেশের মাটিতেও গড়ে তুলেছে অস্ত্র কারখানা। কোন কোন দেশে এই কারখানা আছে তা এখনই প্রকাশ করতে চাননি তিনি। তবে তার কণ্ঠের দৃঢ়তায় স্পষ্ট হয়ে গেল, সময় এলে শত্রুর সামনে নামগুলো একে একে ফাঁস করা হবে। এই ঘোষণায় যথেষ্ট আতঙ্ক জাগানোর জন্য, কারণ এর মানে দাঁড়াচ্ছে ইরানের হাত এখন সীমান্ত ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বহু দেশে। নতুন ওয়ারহেড, নতুন শক্তি। জাদে আরও জানিয়েছেন, গত এক বছরে ইরান সফলভাবে পরীক্ষা করেছে একাধিক আধুনিক ওয়ারহেড। এগুলো শুধু উন্নত নয়, ভয়ঙ্কর কার্যকর। অর্থাৎ প্রতিটি পরীক্ষার পর ইরানের সামরিক ভাণ্ডার আরও শানিত হচ্ছে। পশ্চিমাদের চাপ, নিষেধাজ্ঞা সবকিছু উপেক্ষা করে ইরান এগিয়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র উন্নয়নের পথে। যুদ্ধের শিক্ষা। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংঘাতের অভিজ্ঞতার কথাও বললেন প্রতিরক্ষামন্ত্রী। তার দাবি, যদি যুদ্ধ মাত্র 15 দিন চলত, তাহলে ইসরায়েল কোনোভাবেই ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারত না। কারণ আইআরজিসি তখনও ব্যবহার করছিল পুরনো প্রযুক্তির অস্ত্র। আধুনিক ভাণ্ডার একবারও নামানো হয়নি। আর সেই ভয়েই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতা করতে হয়, আর যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। ইরান শুধু আকাশে নয়, সাগরেও দেখিয়েছে তাদের ক্ষমতা। উত্তর ভারত মহাসাগর আর ওমান সাগরে ঝড় তুলেছিল ইরানি নৌসেনারা। সেখানে তারা প্রদর্শন করেছে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা শক্তির নতুন সব রূপ। কাদের আর কাদের 2 নামের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে শেষ করেছে। বার্তা একটাই, যদি কেউ সংঘাতে জড়ায় তবে এবার নামবে কাশেম বসির। গত মে মাসে আনুষ্ঠানিকভাবে সামনে আনা হয় মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেম বসির। পাল্লা 1200 কিলোমিটার, অর্থাৎ ইরানের ভেতর থেকে ছুড়লেই এটি নিখুঁতভাবে আঘাত করতে পারে শত্রুর গভীর ঘাঁটিতে। এতে যোগ করা হয়েছে উন্নত নির্দেশিকা আর প্রতিরোধ ক্ষমতা, যা এটিকে করেছে আরও ভয়ঙ্কর। যাদেবের ভাষায়, আমরা জানি কাদের লক্ষ্য করব। পশ্চিমারা যতই নিষেধাজ্ঞার বেড়া দিয়ে, ইরান ততই ছিন্ন করছে সেই শৃঙ্খল। গোপন কারখানা, নতুন ওয়ারহেড, আধুনিক ক্ষেপণাস্ত্র, প্রতিটি ঘোষণায় যেন এক একটি সিনেমার টুইস্ট। আর কাশেম বসের সেই গল্পের বজ্রপাত, যা এক মুহূর্তেই বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য। ইসরায়েলের 60,000 বনাম হামাসের 20,000। 2 বছর যুদ্ধ, বিলিয়ন ডলারের খরচ, হাজারো প্রাণহানি, তবুও হামাস টিকে আছে। ইসরায়েলের দাবি তাদের 90% শক্তি ধ্বংস করা হয়েছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। গাজার অন্তরে আজও দাঁড়িয়ে আছে 20,000 সশস্ত্র যোদ্ধা। ভাঙতে না পারা প্রতিরোধ। যুদ্ধ শুরুর আগে ধারণা ছিল হামাসের যোদ্ধা সংখ্যা 30,000-এর কাছাকাছি। দ্য আটলান্টিকের সাম্প্রতিক রিপোর্ট বলছে, এখনও অন্তত 20,000 যোদ্ধা মাঠে সক্রিয়,
যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানাচ্ছে 2023 সালের যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 10 থেকে 15,000 নতুন যোদ্ধা যুক্ত হয়েছে হামাসে। একই সময়ে অনুরূপ সংখ্যক যোদ্ধা নিহত হয়েছে। এখানেই মোড়। ধ্বংসের দাবির মাঝেও আবার জন্ম নিচ্ছে নতুন লড়াইয়ের আগুন। অঙ্ক 2, ইসরায়েলের প্রস্তুতি সন্দেহের ছায়া। অন্যদিকে ইসরায়েল দাঁড়াচ্ছে এক বিশাল মোড়ে। গাজা দখলের পরিকল্পনা নিয়ে তারা নামাচ্ছে প্রায় 7,000 রিজার্ভ সেনা। 2 সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম ধাপের ডাক। 40 থেকে 50,000 সেনা ফিরবেন সামরিক পোশাকে। নভেম্বর ডিসেম্বর, এরপর ফেব্রুয়ারি মার্চে আসবে আরও 2 দফা ডাক। সব মিলিয়ে 1,30,000-এর মতো রিজার্ভ সেনা থাকবে মাঠে। তবুও প্রশ্ন থেকে যায়, সবাই কি যুদ্ধে নামবেন? রিপোর্ট বলছে তাদের অনেকেই মানসিক চাপে ভুগছেন। টাইমস অফ ইসরায়েলের এক জরিপে উঠে এসেছে প্রায় 40% সেনা মনে করছেন তাদের লড়াইয়ের মনোবল অনেক কমে গেছে। টুইস্টটা এখানে, বড় সেনাবাহিনী গড়েও ইসরায়েল ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে। অঙ্ক 3, সেনাবাহিনীর সংকট। ইসরায়েলের স্থায়ী সেনাবাহিনী মাত্র 1,69,000। দ্য উইক জানাচ্ছে অন্তত আরও 10 থেকে 12,000 পূর্ণকালীন সেনার প্রয়োজন, যাতে সেনাবাহিনী অপটিমাল হতে পারে। এজন্য বছরে অতিরিক্ত 600 থেকে 700 জনকে নিয়োগ দেওয়ার চিন্তাও করছে তারা। তবুও হামাসকে দমন করতে এই শক্তি কি যথেষ্ট? 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধই তার উত্তর দিচ্ছে। অঙ্ক 4, গাজার বুকে মানবিক বিপর্যয়। অঙ্ক 4, গাজার বুকে মানবিক বিপর্যয়। গাজার মাটিতে চলছে অন্য যুদ্ধ। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ঘোষণা করেছেন গাজা এখন দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। হাজারো শিশু অপুষ্টিতে মারা যাচ্ছে। গাজার মানবিক সংকটকে আরও ঘনীভূত করেছে এই অবিরাম যুদ্ধ। আরেক করুণ অধ্যায়। প্রায় 49 জন জিম্মি এখনো হামাসের হাতে রয়েছে বলে ধারণা। এর মধ্যে প্রায় 20 জন জীবিত থাকার খবর পাওয়া গেছে। অঙ্ক 5, বিশ্ব রাজনীতির চাপ। যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের ভেতরেও চলছে রাজনৈতিক ঝড়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজা দখল পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল সবাই প্রশ্ন তুলছে, এই যুদ্ধের শেষ কোথায়? যুদ্ধের ময়দানে একপাশে ইসরায়েলের 60,000 সেনা, অন্য পাশে হামাসের 20,000 যোদ্ধা। কাগজে কলমে হামাস হয়তো দুর্বল, কিন্তু বাস্তবের লড়াইয়ে তাদের অস্তিত্ব এখনো ইসরায়েলের জন্য এক অমোঘ দুঃস্বপ্ন।